ওয়েলকাম টু অ্যাকাডেমি অফ ফিক্স অ্যান্ড সলভ। আজ আমরা চলে এসেছি সায়েন্সের বেশ কিছু কোয়েশ্চেন নিয়ে, যেখানে আমরা বল, চাপ এবং নিউটনের গতিসূত্র নিয়ে আলোচনা করছি। তবে তার আগে যারা এই চ্যানেলে নতুন, প্রত্যেকে এই ধরনের ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এবং ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। তাহলে অন্যান্য দিনের মতো আজকেও আমরা এই বল ও চাপ নিয়ে আলোচনা করার পূর্বে একটু কয়েকটা জিনিস দেখে নেব। যেমন বল কাকে বলছি আমরা? বল তাকেই বলছি যা বাইরে থেকে প্রয়োগ করব, কোনো বস্তুর উপর প্রয়োগ করব, প্রয়োগ করার পর কী হবে, সেই বস্তুর অবস্থার পরিবর্তন কীরকম, স্থির অবস্থা অথবা গতিশীল অবস্থা, এই দুটো পরিবর্তন করব, তখনই তাকে বল বলবো। ক্লিয়ার? এরপর বল সংক্রান্ত যে তত্ত্ব বা সংজ্ঞা আমরা পেয়েছিলাম সেটা নিউটনের প্রথম গতিসূত্র থেকে পেয়েছিলাম। এই বা বলের ধারণা আমরা প্রথম গতিসূত্রটাকে পেয়েছিলাম। এইটি আলোচনা আমাদের করা হয়ে গেছে, তবুও একবার মনে করে নিলাম। তবে নিউটনের প্রথম গতিসূত্র কি বলতে চাইছে? নিউটনের প্রথম গতিসূত্র থেকে এটাই জানা গেছে যে বাইরে থেকে যদি কোনো কিছু প্রযুক্ত না হয়, অর্থাৎ বল প্রযুক্ত না হয়, তাহলে অবস্থার পরিবর্তন করতে যদি বাধ্য না করা হয়, যে কোনো বস্তু হতে পারে, স্থির বস্তু তাহলে চিরকাল স্থির থাকার প্রবণতা দেখাবে, আবার গতিশীল বস্তু কী হবে, সরলরেখায় সমবেগে গতিশীল থাকতে চেষ্টা করবে। অর্থাৎ বাইরে থেকে যদি কোনো রকম বাহ্যিক প্রভাব না ফেলা হয়, স্থির বস্তু স্থির থাকবে, গতিশীল বস্তু গতিশীল থাকবে। এটি নিউটনের প্রথম গতিসূত্রের মূল বক্তব্য। ক্লিয়ার? এই অবধি আলোচনা আমরা আগেও করেছিলাম। আজ আমরা দেখে নেব নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। প্রথমেই দেখতে পাচ্ছি নিউটনের দ্বিতীয় গতিসূত্র। দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কি? এখানে বলা হয়েছে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। তার আগে ভরবেগ ব্যাপারটা কি? মনে করো এই একটা বস্তু, এর নাম দিলাম এ। এর একটা ভর আছে, এর একটা নির্দিষ্ট ভর আছে, মনে করলাম ভর হচ্ছে এম ভরের বস্তু। ক্লিয়ার? এইবার এই বস্তুটা যদি গতিশীল হয়, তাহলে গতিবেগটি ধরে নিলাম ভি, গতিবেগ ধরে নিলাম ভি। তাহলে ভরবেগ কি হবে? ওই বস্তুর ভরবেগ, দেখো ভরবেগ মানে ভর ইন্টু বেগ, কত হবে? এম ইন্টু ভি। অর্থাৎ কোনো একটা বস্তু, তার মধ্যে যে পরিমাণ পদার্থ থাকছে তাকে আমরা ভর বলে থাকি। সেই ভর এবং ওই গতিশীল বস্তু, যদি বস্তুটি গতিশীল হয় তাহলে তার একটা নির্দিষ্ট বেগ থাকবে। তাহলে এই যদি বেগ থাকে, তাহলে বেগ আর ভরের গুণফলকে আমরা কি বলি? ভরবেগ। ভরবেগ একটা কী রাশি? ভরবেগ একটা ভেক্টর রাশি। নির্দিষ্ট অভিমুখ থাকে বলে এবং মান থাকে বলে একে আমরা ভেক্টর রাশি বলে থাকি। কি বলে থাকবো? ভেক্টর রাশি। ক্লিয়ার? ভেক্টর রাশি। তাহলে আগে দেখে নিই ভরবেগের ব্যাপারটি কি। দেখো ভর আর বেগের সমন্বয়। গতিশীল বস্তুতে অবশ্যই গতিশীল হতে হবে। গতিশীল যদি না হয় তাহলে বেগ কত হয়ে যাবে? বেগ তো 0 হয়ে যাবে। যদি ভি 0 হয়ে যায় তাহলে ভরবেগ তো থাকবে না, কারণ কোনো সংখ্যাকে যদি 0 দিয়ে ইন্টু করি তাহলে সেটা 0 হয়ে যায়। তাহলে ভরবেগের কথা যখনই বলা হচ্ছে, অর্থাৎ গতিশীল বস্তুর উপর ক্রিয়াশীল হবে। ক্লিয়ার? স্থির হবে না।
তাহলে ভরবেগ কাকে বলবো আমরা? ভর ও বেগের সমন্বয়ে গঠিত কোনো গতিশীল বস্তুতে যে পরিমাণ গতি সৃষ্টি হয়, অর্থাৎ বেগের কারণেই তো গতিটা সৃষ্টি হচ্ছে, তখন তাকে বস্তুটি ভরবেগ বলছি। ভর আর বেগের গুণফলই হচ্ছে গিয়ে ভরবেগ। এটি একটি ভেক্টর রাশি। দেখো ভরবেগ এখানটা ত্বরণ হবে না, বেগ হবে। ভরবেগ বলতে ভর ইন্টু বেগ, ভর ইন্টু বেগ হবে। এইবার আলোচ্য বিষয়ে আমরা চলে আসি, যেটা আমরা বলছিলাম। কি বলছিলাম? কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার, মানে 1 সেকেন্ডে ভরবেগ যেভাবে পরিবর্তিত হবে সেটাই হচ্ছে গিয়ে ভরবেগের পরিবর্তনের হার। তাহলে কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর ওপর প্রযুক্ত বলের সমানুপাতিক হয়। মানে বল যত বাড়বে ভরবেগও তত বাড়বে। ক্লিয়ার? বল বাড়লে ভরবেগও বাড়তে থাকবে। বল যদি কমে, যে বলটা প্রয়োগ করছি আমরা সেটি যদি কমে, ভরবেগও কমতে থাকবে। আর প্রযুক্ত বল যেদিকে ক্রিয়া করবে, ভরবেগের পরিবর্তনও সেই দিকে ঘটবে। অর্থাৎ এখানে যদি আমি এফ বল প্রয়োগ করি, ভরবেগ মনে করলাম আমি পি, তাহলে এফ অ্যারাইজেস পি। এফ বাড়লে পি বাড়বে, আবার এফ কমলে পি কমবে। ক্লিয়ার? এফ ফর ফোর্স, পি হচ্ছে গিয়ে ভরবেগ, মোমেন্টাম বলি এটাকে আমরা। ক্লিয়ার? এইবার দেখে নেব ভরবেগের সিজিএস পদ্ধতিতে একক আর এসআই পদ্ধতিতে একক। ক্লিয়ার? দেখো সিজিএস পদ্ধতিতে একক কি? গ্রাম সেমি পার সেকেন্ড। এসআই পদ্ধতিতে একক কি? দেখো গ্রামটা কি হয়ে গেল, কিলোগ্রাম হয়ে গেল, মিটার হয়ে গেল সেমিটা, সেকেন্ডটা সেকেন্ডই লাগে। ক্লিয়ার? তাহলে কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। অ্যাকচুয়ালি আমরা কি করলাম, ভরের ক্ষেত্রে কি হয়, একটা হয় গ্রাম সিজিএসে, ইন্টু বেগ কি হবে, সেমি পার সেকেন্ড। আবার যদি কেজি বলি তাহলে সেটা কি হয়ে যাবে, কেজি ইন্টু মিটার পার সেকেন্ড। যেহেতু ভর আর বেগের গুণফলের সমন্বয়ে গঠিত হচ্ছে, সুতরাং ভরের ইউনিট এবং বেগের ইউনিট দুটোর গুণফলই হচ্ছে গিয়ে ভরবেগের ইউনিট বা একক। ক্লিয়ার হলো? আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা আমরা দেখে নিলাম, যে ভর বেগের যে পরিবর্তন হয় সেটা প্রযুক্ত বলের সাথে সমানুপাতিক হয়ে থাকে। অর্থাৎ যদি বলটা বাড়ে তাহলে ভরবেগও বৃদ্ধি পাবে, আবার বল যদি হ্রাস পায় তাহলে ভরবেগও হ্রাস পাবে। ক্লিয়ার? নেক্সট দেখে নেবো আবার নিউটনের কোন গতিসূত্র থেকে বলের পরিমাপ করা যায়। দেখো যখন বলের পরিমাপ অর্থাৎ মানের কথা বলা হচ্ছে, কার? বলের মান। বলের যখন মানের কথা বলা হবে তখন সবসময় দ্বিতীয় গতিসূত্র, কোন গতিসূত্র? দ্বিতীয় গতিসূত্রের কথা বলা হবে। অর্থাৎ ভরবেগের পরিবর্তনের হার যেদিকে ক্রিয়াশীল, বস্তু ভরবেগও সেদিকে ক্রিয়াশীল হবে, আর বলের সাথে বস্তু ভরবেগ সমানুপাতে বৃদ্ধি পাবে বা হ্রাস পাবে হয়ে থাকে। এটি হচ্ছে কি আমাদের দ্বিতীয় সূত্র নিউটনের। নেক্সট কি, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা কি কি জানতে পারি? দেখো প্রথমেই আমরা যেটা আলোচনা করলাম ভরবেগের কথা জানতে পারি, যেটাকে আমরা এমভি দিয়ে ডিনোট করে থাকি। ক্লিয়ার? আর কি জানতে পারলাম? বলের পরিমাপ জানতে পারলাম, এই যে মান, সেটাই হচ্ছে বলের পরিমাপ। বলের একক জানতে পারি, আর বলের নিরপেক্ষ নীতির কথা জানতে পারি। ক্লিয়ার? নেক্সট থেকে নেবো আমরা নিউটনের তৃতীয় গতিসূত্রটি। এটি খুব ইজি। তৃতীয় গতিসূত্রের কথা কি বলা হচ্ছে, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, অর্থাৎ ক্রিয়া এবং প্রতিক্রিয়া। ঠিক আছে? এই একটা বস্তু মনে করো, এ একটা বস্তু, বি আর একটা বস্তু।
বি আর একটা বস্তু, এই দুটি বস্তু। ক্লিয়ার? বি হচ্ছে এই আর একটা বস্তু। এই এ এবং বি বস্তু দুটো ধরো একটার উপর আরেকটা এসে পড়লো, তাহলে মনে করো এ বল প্রয়োগ করছে, এ একটা বল প্রয়োগ করছে এফ, তাহলে এ এদিকে ক্রিয়া করছে, এ থেকে বি এর দিকে ক্রিয়া করছে, তাহলে এ কি করছে? ক্রিয়া। আর এখানে সৃষ্টি হচ্ছে, এটা যদি তার জন্য নড়ে, এই বস্তুটা বি বস্তুটা যদি একটু সরে যায়, অর্থাৎ এর যদি একটু স্মরণ ঘটে, তখন এই বস্তুতে কি হচ্ছে? প্রতিক্রিয়া হচ্ছে, এই বস্তুতে প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ক্লিয়ার? তাহলে সংজ্ঞাটি আমরা যদি একটু ঠিক করে দেখে নিই, যখন একটি বস্তুর ওপর অপর একটি বস্তু বল প্রয়োগ করে, দেখো বি বস্তুর ওপর এ বস্তু বল প্রয়োগ করলো, যদি করে তখন দ্বিতীয় বস্তুটিকে প্রথম বস্তুটির ওপর একটি সমান ও বিপরীতমুখী বল প্রয়োগ করতে দেখা যায়। এ ঠিক যত বলে একে চাপ দিচ্ছে বা বল প্রয়োগ করছে, ঠিক বি আবার ঠিক সেম বলে একে একটা বিপরীতমুখী বল প্রয়োগ করছে। তা এই যদি করে, তখন প্রথম বস্তু, এটা তৃতীয় বস্তু হয়ে গেছে, এটা দ্বিতীয় হবে। হ্যাঁ, দ্বিতীয় বস্তুর ওপর যে বল প্রয়োগ করে তাকে বলছি আমরা ক্রিয়া, আর দ্বিতীয় বস্তু কর্তৃক প্রথম বস্তুর উপর বিপরীতমুখী প্রতিক্রিয়া বল। ক্লিয়ার? তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া আমাদের বোঝা গেল। এটি আমরা নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে পেলাম। তাহলে এইখান থেকে আমরা একটা কোয়েশ্চেন পেতে পারি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া কি একই বস্তুর উপর ক্রিয়া করে? না, কখনোই ক্রিয়া এবং প্রতিক্রিয়া এক বস্তুর ওপর হয় না। একজন ক্রিয়া করবে, অপরজন প্রতিক্রিয়া সৃষ্টি করবে। ক্লিয়ার? এইবার চলে এসেছি আমরা ভরবেগের নিত্যতা সূত্রে। এইটি কি? দেখো, এখানে একটা স্থির বস্তু ছিল বা গতিশীল বস্তুও বলতে পারো, এটাও আরেকটা গতিশীল বস্তু মনে করলাম। এর m1 ছিল ভর, এর ছিল m2 ভর। ঠিক আছে, দুটো কলিশন হলো, ধাক্কা লাগলো। ঠিক আছে, ধাক্কা লাগার পর মনে করো এরা এখানে এসে পৌঁছলো, তখন কিন্তু ভরের কোনো চেঞ্জ হয় না। ধাক্কা লাগার পর বেগের পরিবর্তন হতে পারে। কীরকম? মনে করো এর ক্ষেত্রে বেগ ছিল, এই m1 ভরযুক্ত বস্তুটির ক্ষেত্রে বেগ ছিল প্রথমে u1, আর m2 ভরযুক্ত বস্তুটির বেগ ছিল u2। ক্লিয়ার? পরবর্তীকালে কি হলো, যখন ধাক্কাটা লেগে গেছে, কলিশনটা হয়ে গেছে, তখন বেগটা পরিবর্তিত হয়ে মনে করো এখানে v1 হলো, আর এখানে মনে করো v2 হলো। ভরের নিত্যতা সূত্র কি বলে? কনজারভেশন অফ মোমেন্টাম বা ভরের নিত্যতা সূত্রতে কি বলা হচ্ছে, যে কোনো একটা সংঘর্ষের আগে এবং পরে বস্তুর ভরবেগ সংরক্ষিত হয়। সংরক্ষিত হয় বলতে প্রথমে যা ভরবেগ ছিল পরেও সেই একই ভরবেগ থাকে। তাহলে প্রথমে ভরবেগ কত ছিল? দেখো এম বস্তুর ক্ষেত্রে ভরবেগ কী হবে? আমরা জানি ভর ইন্টু বেগ, তাহলে m1 ইন্টু u1 ছিল, আর দ্বিতীয়টা ছিল হচ্ছে গিয়ে প্লাস m2
ইন্টু U2। ক্লিয়ার? এটা ছিল ধাক্কা লাগার আগে বা কলিশনের আগে ভরবেগ। ক্লিয়ার? এরপর ধাক্কা লাগার পর ভরবেগটা কী হবে? ধাক্কা লাগার পর ভরবেগটা কী হয়ে যাবে? m1v1 প্লাস m2v2। এই হয়ে গেল ভরবেগ। তাহলে ভরের নিত্যতার সূত্র কি বলছে? এই যে আগের ভরবেগ m1u1 প্লাস m2u2 এবং পরবর্তী ভরবেগ m1v1 এবং m2v2, এই দুটি সমান হবে। ক্লিয়ার হলো? এটি হলো ভরের নিত্যতা সূত্র। একটু ক্লিয়ার করে নিই আমরা এই জায়গাটা। দেখো এখানটা কিন্তু আমরা তাই লিখেছি, m1u1 প্লাস m2u2 ইকুয়ালস টু m1v1 প্লাস m2v2। ভর কখনো পরিবর্তিত হয় না, খালি বেগেরই পরিবর্তন হয় এবং ভরবেগ সংরক্ষিত হয়ে থাকে। ক্লিয়ার? দেখো এটা কোনো তলে হবে, কোনো দলে হয়ে গেছে, এটা কোনো তলেই হবে। কোনো তলে একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করা হয়, ধরো এই একটা তল রয়েছে, এখানে একটা একক ক্ষেত্রফল বলতে 1 সেমি স্কোয়ার হতে পারে, 1 সেমি স্কোয়ার হতে পারে, 1 মিটার স্কোয়ার হতে পারে, এটা মনে করো 1 সেমি স্কোয়ার। তাহলে এখানে যে বল প্রয়োগ করা হয় তাকে কি বলে? তাকে বলে চাপ। তাকে আমরা চাপ বলি। চাপের যদি ফর্মুলা বলি, P = F/A। F হচ্ছে বল, A হচ্ছে একক ক্ষেত্রফল, আর এর ভ্যালু সবসময় কত হবে? 1 সেমি স্কোয়ার হতে পারে, 1 মিটার স্কোয়ার হতে পারে। ওই একক ক্ষেত্রফল কোনো একটা তল হবে, অনুভূমিক তল, যেখানে 1 সেমির একটা আমরা বর্গ বা ক্ষেত্র কল্পনা করে নেব, যেখানে একটা বল প্রয়োগ করা হচ্ছে, সেই যে বলটা পড়ে বা প্রয়োগ করা হচ্ছে সেই বলটাকে আমরা চাপ বলে থাকি। ক্লিয়ার? নেক্সট, ক্রিয়া ও প্রতিক্রিয়াকে একই বস্তুর উপর ক্রিয়া করে। দেখো এটা আমরা আগেই আলোচনা করেছিলাম যে ক্রিয়া এবং প্রতিক্রিয়া কখনোই একই বস্তুর উপর প্রযুক্ত হয় না। নেক্সট দেখে নেবো আমরা এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত। দেখো এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান কত? এসআই পদ্ধতিতে প্রমাণ চাপের মান হলো 1013 × 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। এই নিউটন পার মিটার স্কোয়ার হচ্ছে এসআই পদ্ধতিতে চাপের একক। নিউটন পার মিটার স্কোয়ারের একটা নাম আছে, এই নামটা কি? পাস্কেল। ঠিক আছে? নিউটন পার মিটার স্কোয়ারকে আমরা পাস্কেল এককে বলেও জানি। ক্লিয়ার? এই হলো ঘটনা। দেখো এসআই পদ্ধতিতে চাপের একক পাস্কেল, আমরা বললাম এই পাস্কেলের আরেক নাম কি? নিউটন পার মিটার স্কোয়ার, এটাও আমরা বললাম, আলোচনা করলাম। এরপর চলে আসছি ঘাত। দেখো তরলের সংস্পর্শে থাকা, এখানটা ঢাকা নয়, থাকা কোনো তলের উপর, অর্থাৎ এই একটা যদি এরিয়া হয়ে থাকে, তার ভেতর যে তরল রয়েছে সেইখানে তার সংস্পর্শে থাকা তরলে যে লম্বভাবে বল প্রয়োগ করছে তাকে কি বলে? তরলের ঘাত। এটা ঘাট হয়ে গেছে, ঘাত হবে। হ্যাঁ, ঘাত বলে। ক্লিয়ার? ঘাত বলে। নেক্সট দেখে নেবো আমরা চাপ ও ঘাতের মধ্যে সম্পর্ক। দেখো চাপ ও ঘাতের মধ্যে কি সম্পর্ক? ঘাত ইকুয়ালস টু চাপ ইন্টু ক্ষেত্রফল। নেক্সট কোয়েশ্চেন, জলের কোন ধর্মের জন্য জল নিচের দিকে গড়িয়ে পড়ে? এটা সমুচ্চশীলতা ধর্ম। ক্লিয়ার? অর্থাৎ জলকে ধরো একটা পাত্রের বিভিন্ন ধরনের
একটা সিস্টেম আছে, সেই সিস্টেমের ভেতর যদি জলকে রাখা হয়, মনে করো এইটারই বিভিন্ন রকম এরকম শেপ করে রাখা হয়েছে, কিন্তু জলের যে তলটা থাকবে সেটা সব জায়গায় কিন্তু বরাবরই থাকে। সেটাকেই বলে জলের সমুচ্চশীলতা ধর্ম, অর্থাৎ সমান উচ্চতাটা সবসময় মেনটেন করছে, অর্থাৎ জলের অনুভূমিক তলটা সব ক্ষেত্রে একই থাকে। যদি একটু আরও ভালো করে ক্লিয়ার করা যায় এটা, দেখো এই যদি একটা পাত্র হয়, ঠিক আছে, এই পাত্রে বিভিন্ন ধরনের ডিজাইন আছে, মনে করো এরকম এরকম এরকম, কিন্তু জল ঢালার পর দেখা যাবে যে সব কটাতে মোটামুটি জলের, ধরো হলুদটা হচ্ছে কি জল আমরা ঢাললাম, তাহলে প্রতিটা জায়গাতে কিন্তু অনুভূমিক তলটা কিন্তু সেম থাকছে, এটা কিন্তু ওঠানামা করছে না। এইটাই হচ্ছে কি জলের সমুচ্চশীলতা ধর্ম। এখানে কিন্তু এই দিকটা ভরে গিয়ে এই দিকটা এরকম হয়নি, এটা কিন্তু একই লেভেলটা মেনটেন করছে, এখানে কিন্তু লেভেলটা একই মেনটেন করবে, তখন সেটাকে আমরা জলের সমুচ্চশীলতা ধর্ম হিসেবে চিহ্নিত করে থাকি। বোঝা গেল? তাহলে আজকে আমরা বলের সংজ্ঞা থেকে শুরু করে সেখান থেকে নিউটনের গতিসূত্রগুলি এবং গতিসূত্র সম্বন্ধীয় ব্যাখ্যা, ভরবেগ এবং চাপ সম্বন্ধীয় খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলো না। থ্যাঙ্কস ফর ওয়াচিং।